সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে আরআরসি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার পেপারের সলিউশন চলছিল, মানে এই যে সিরিজ, আজকে তার 14th ভিডিও। এর আগে 13টা ভিডিও আপলোড করা হয়ে গেছে সেম টপিকের ওপরে, প্লেলিস্ট করা আছে সুন্দরভাবে। তার লিঙ্ক আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। আচ্ছা, এখানে টোটাল 25টা কোশ্চেন আছে ম্যাথের উপর। এই 25টা কোশ্চেন টোটাল 20 থেকে 22টা চ্যাপ্টার থেকে তৈরি করা, মানে আমি তৈরি করিনি, রেল তৈরি করেছে। এই পুরো ক্লাসটা তোমরা খুব ভালো করে দেখো, তাহলে দেখবে এই 20 থেকে 22টা যে চ্যাপ্টার তোমাদের একবার করে রিভিশন হয়ে গেছে, যা তোমাদের পরীক্ষার হলে অনেক বেশি বেনিফিট দেবে। আজকে আমরা দেখব 24শে আগস্ট 2022-এর সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো, ঠিক আছে? আর এই টোটাল ক্লাসের যে পিডিএফ, সেটা ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তোমরা সেখানে জয়েন করে ডাউনলোড করে নিতে পারবে। ও আরেকটা কথা তোমাদের আমি বলে দিই, তোমাদের যদি কোনো অঙ্ক তোমাদের যদি বেঁধে যায় বা না পারো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমি পরে একটা ভিডিও করে সেটা সলভ করে দেবো, ঠিক আছে? তাহলে চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখি। দেখো বলেছে, যদি 11, 17 আছে, এই পুরো সংখ্যাগুলোর গড় বলেছে 21, তাহলে সংখ্যাটির মোট কত? দেখো গড় বলেছে 21, তাহলে আগে আমাকে এক্সের মান বের করে নিতে হবে, তবেই আমি মোট বের করতে পারবো। তাহলে গড় বলেছে 21, তাহলে গড় বের করার নিয়ম কি? যে কটা সংখ্যা থাকে সবাইকে যোগ করতে হয়, আর যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, তবেই আমাদের গড় বেরোবে। তাহলে আমরা কী করব? যোগ করব। 11 আর 17 হয়ে যাবে 28, 28 আর 1 29, 29 আর 9 48, 48-এর থেকে আবার 4 বাদ দিলে হয়ে যাবে 44, 44 আর 5-এ 49, ঠিক আছে? 49। আর এদিকে এক্স কতগুলো আছে? এক্স আর 3x 4x, 2x 6x, আর একটা এক্স হয়ে যাবে 7x, অর্থাৎ প্লাস 7x। বাই হয়ে যাবে কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7টা, সমান সমান কত আমার গড়? 21। এটাই তো আমাদের গড় বেরোয়, তাহলে গড় কত বলা আছে? 21। বোঝা গেছে? এবার আমরা তাহলে 49 প্লাস 7x সমান ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ 147। তাহলে 7x সমান সমান কত হয়ে যাবে আমাদের? এপাশ থেকে 49 বাদ গেলে 9-এর কত হলে 7, 17 মানে 8, হাতে 1, 4-একে 5 আর কত হলে 14, 9। তাহলে এক্সের মান কত পেলাম আমরা? 14। এক্সের মান কত? 14। এবার সংখ্যাগুলো আমরা বসিয়ে ফেলি। একটা কি আছে? 11, তারপরটা কি আছে? 17, তারপরটা আছে হচ্ছে x প্লাস 1 মানে 14 আর 1-এ 15, তারপরটা আছে 3x মানে 3 14 42, তারপরটা আছে 19, তারপর আছে 2x মাইনাস 4 অর্থাৎ 14 দুগুণে 28-এর থেকে 14 বাদ দেবে অর্থাৎ 24, তারপর আছে x প্লাস 15, সরি x প্লাস 5, 14 আর 5-এ 19। আর কিছু আছে না? আর কিছু নেই। তাহলে দেখো মোট মানে কি? যে সংখ্যাটা সব থেকে বেশি বার থাকবে। এখানে কোন সংখ্যাটা সব থেকে বেশি আছে? দেখো 19 দুবারই আছে, বাকি সংখ্যাগুলো সব একবার করে আছে, তাহলে আমাদের মোট হয়ে যাবে কত? 19। আচ্ছা, নিজের ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঠিক আছে? ছোট থেকে বড়। এটা করার দুটো নিয়ম আছে, দুভাবে করা যেতে পারে। একটা হচ্ছে নিচের যতগুলো সংখ্যা আছে সবার লসাগু নেবে, লসাগু নিয়ে গুণ করে সংখ্যাগুলোকে বের করতে হবে। আচ্ছা, 3 7 5 6 5 এর লসাগু কত? 210 সম্ভবত। আচ্ছা আরেকবার দেখি, এদের লসাগু 210ই হবে। দেখো 3 7 5 6 5, বেসিক নিয়ম যেটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরপর আমি শর্টকাট দেখিয়ে দেবো। আচ্ছা, এদের লসাগু প্রথমে কত দিয়ে দেবো? 3 দিয়ে দেবো। 1 7 5 2 5, 5 দিয়ে দিলে 1 7 1 2 1, তাহলে 7 দুগুণে 14, 5 14 70, আর 3 70-এ 210। এদের লসাগু কত হয়ে যাবে? 210 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে তুমি 210 দিয়ে গুণ করে দাও। 210 দিয়ে আমরা কেন গুণ করি? যাতে আমাদের নিচে যে কী থাকে? হর থাকে, হরটা যাতে না থাকে, ঠিক আছে? সেই জন্য আমরা 210 দিয়ে গুণ করে দেবো। দেখো 210 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে প্রথম সংখ্যাটা 3 দিয়ে 210কে কাটলে কত হয়ে যাবে? 70, উপরেরটার সাথে গুণ হবে, তাহলে 70-কে 70। 7 দিয়ে 210কে কাটলে হয়ে যাবে কত? 3, সরি 3 নাই 30, 30 দিয়ে 4কে গুণ করলে 120। তারপরে 5 দিয়ে যদি আমরা 210কে কাটি হয়ে যাবে 4 5 অর্থাৎ 42, 42 হবে, ঠিক আছে? 42 দুগুণ হয়ে যাবে 84। তারপরে 6 দিয়ে যদি 210কে আমরা কাটি তাহলে হয়ে যাবে 3 6 18, 5 6 30 অর্থাৎ 35, 5 35 হয়ে যাবে 150, আর 25 175, ঠিক আছে? আর 5 দিয়ে যদি 210কে কাটা হয়ে যায় ওই 42 হবে, 3 42-এ 3 দুগুণে 6 আর 3 4 12, 126। এই হয়ে গেল আমাদের সংখ্যা। এবার দেখতে হবে এর মধ্যে সবথেকে বড় কি? 175, 175 কার? 5/6,
তাহলে সবার আগে হবে 5/6, এটা হয়ে গেল। তারপরে কি আছে 120, না 120 না 126, 126 মানে 3/5, এটা হয়ে গেল। তারপরে 120 মানে 4/7, তারপরে 84 মানে 2/5, আর সবার শেষে কি আছে 1/3। তাহলে এইটা হচ্ছে আমাদের ঊর্ধ্বক্রম, মানে আমরা তো বড় থেকে ছোট সাজিয়ে ফেলেছি। আচ্ছা, ফ্লোতে বড় থেকে ছোট সাজিয়ে ফেলেছি, এটাকে জাস্ট রিভার্স করে দেবে, ঠিক আছে? ছোট থেকে বড় সাজাতে বলেছে ঊর্ধ্বক্রমে। তাহলে প্রথমে হবে কি 1/3, তারপরে 2/5, তারপরে কি হয়ে যাবে 4/7, তারপরে 3/5, তারপরে 5/6, 1/3, 2/5, 4/7। এই দেখো অপশান 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেছে? এটুকু বোঝা গেছে তো? এবার দেখো শর্টকাটে কীভাবে করব। অ্যাকচুয়ালি আমি ভুল করে প্রথমে না অধক্রমে সাজিয়ে ফেলেছিলাম, যে বড় থেকে ছোট, আমাদের সাজাতে বলেছিল ছোট থেকে বড়, সুতরাং এইটা হয়ে যাবে অ্যান্সার। এবার দেখো, এবার যদি আমরা শর্টকাটে করি কীভাবে করবে, ক্রস মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? 3 দুগুণে 6, 5 অক্ষে 5, প্রথমে দেখো 6, তারপরে 5। আমাদের কি বলেছিল ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় সাজাতে বলেছিল, কিন্তু 6 থেকে 5 কী হয়ে যায়, বড় না ছোট? ছোট হয়েছে, তাহলে এটা আমাদের হবে না। 5 অক্ষে 5, 3 দুগুণে 6, দেখো প্রথমে 5 তারপরে 6 হচ্ছে, আবার 5 দুগুণে 10, 3 5 15, 10-এর থেকে 15 এটাও হচ্ছে, আবার দেখো 3 7 21, 4 5 20, দেখো 3 7 21, 4 5 20, এদিকে 21 হবে আর এদিকে 20 হবে। তাহলে এটা কী হয়ে গেলো, দেখো বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, আমাদের তো বলেছিল ছোট থেকে বড় সাজাতে, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। তারপরে এটাই দেখো 3 5 15, 6 অক্ষে 6, 15 থেকে 6, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে সেটা ছোট থেকে বড় হচ্ছে না, বড় থেকে ছোট হচ্ছে, এটাও হবে না। তাহলে একমাত্র এটাই পড়ে আছে। দেখো 5 অক্ষে 5, 3 দুগুণে 6 হচ্ছে, 7 দুগুণে 14, 4 5 20, এটাও হচ্ছে, 4 5 20, 3 7 21, এটাও হচ্ছে, 3 6 18, 5 5 25, এটাও হচ্ছে। তাহলে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট যাই বলুক না কেন, একটা হয় বেসিক নিয়ম, এটা বোঝাতে পেরেছি আমি তোমাদের, আশা করি। আর একটা হয় হচ্ছে যে শর্টকাট, সবসময় ক্রস মাল্টিপ্লাই করবে, ক্রস মাল্টিপ্লাই করে দেখবে যে তোমাকে যেটা চেয়েছে সেটা দাঁড়াচ্ছে কিনা। বোঝাতে পারলাম? ক্রস মাল্টিপ্লাই করে দেখবে যেটা বলেছে সেটা দাঁড়াচ্ছে কিনা, যদি হয়ে যায় তাহলে সেটা অ্যান্সার করে দেবে। নেক্সট কোশ্চেন বলেছে, একজন ব্যক্তি তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত 7:6, 6 বছর পর এই অনুপাত হবে 8:7, বর্তমানে কত আছে 7:6, ওকে। 6 বছর পরে এই অনুপাত হবে 8:7, দেখো বয়সের ডিফারেন্স কত 1, এখানেও বয়সের ডিফারেন্স 1, 7 থেকে 8 1 বেড়েছে, 6 থেকে 7 1 বেড়েছে, তাহলে এই যে ডিফারেন্সটা এটা আমি কত বলতে পারি 6, 1 মানে কত 6, তাহলে এখন বয়স কত হয়ে যাবে আমাদের 6 7 42, আবার 6 6 36, স্বামীর বয়স 42, স্ত্রীর বয়স 36, এটুকু আমরা এই পর্যন্ত পেলাম। বলেছে যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত 4:3 হয়, যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত কত বলেছে 4:3, তবে এখন থেকে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল। আমি তোমাদের বারবার একটা কথা বলেছি, বয়সের পার্থক্য কোনোদিনও কমে না, বয়সের পার্থক্য যা থাকবে 50 বছর 100 বছর 1 কোটি বছর পরেও একই থাকে। এখানে বয়সের পার্থক্য কত দেখতে পাচ্ছি আমি 6, বয়সের পার্থক্য কত এখানে 6, তাহলে এখানে বয়সের পার্থক্য আমি 6 দেখতে পাচ্ছি, তাহলে এটা কত 4:3 এদের অনুপাত। বয়সে দেখো এখানে পার্থক্য কত 1, দেখো এইখানে বয়সের পার্থক্য 6, আবার এখানে বয়সের পার্থক্য কত 1, তাহলে আমরা বলতে পারি যে 1 মানে কত 6, তাহলে 4 মানে কত হয়ে যাবে 4 মানে হয়ে যাবে 24, আর 3 মানে কত হয়ে যাবে 18। তাহলে তাদের কত বছর আগে বিয়ে হয়েছিল, বর্তমানের বয়স কত বলেছে 42, আর যখন বিয়ে হয়েছিল তখন বয়স কত ছিল 24, তাহলে কত বছর আগে বিয়ে হয়েছিল 18 বছর আগে, 18 বছর আগে বিয়ে হয়েছিল, সঠিক অ্যান্সার হয়ে যাবে 18 বছর। এলসিএম, আচ্ছা এই যে রাশিগুলো দেওয়া আছে বলেছে এগুলোর এলসিএম কত হবে। দেখো এলসিএম মানে সবথেকে বড় যে সংখ্যাটা আছে সেটা নেব, সবথেকে বড় সংখ্যাগুলো। আচ্ছা 2 স্কোয়ার মানে 2কে যদি আমরা সবগুলোর মধ্যে দেখি, দেখো 2 আছে তো আছে, এলসিএমের মধ্যে জরুরি নয় যে সবগুলোর মধ্যে থাকবে, ঠিক আছে, যদি একটা সংখ্যা একটার মধ্যে থাকে সেই একটাকেই আমাদের নিতে হবে। বোঝা গেল? সবথেকে বেশিবার যেটা আছে সেটা নেব। 2 দুটোর মধ্যে আছে, পাওয়ার কত আছে সবথেকে বেশি 2, তাহলে আমাদের এলসিএমে 2 স্কোয়ার আসবে, ইন্টু 3, দেখো 3 স্কোয়ার, এখানে 3 নেই কিন্তু এটার মধ্যে আছে, কিন্তু 3 কিউব আছে, তাহলে 3টের মধ্যে সবথেকে বড় 3 কে আছে 3 কিউব, তাহলে কী হয়ে যাবে 3 কিউব, ইন্টু 5 আছে 5 আছে 5 আছে, ওকে আছে, কিন্তু 5-এর পাওয়ার সবথেকে বড় কোনটা স্কোয়ার, তাহলে 5-এর কী হয়ে যাবে স্কোয়ার, ইন্টু 7, এটাই নেই এটাই আছে কিন্তু স্কোয়ার হচ্ছে সবথেকে বড়, তাহলে 7-এর স্কোয়ার, 2 স্কোয়ার, আচ্ছা 2 স্কোয়ার হচ্ছে সবগুলোতে,
আচ্ছা, অপশানে না আমার কোথাও একটু ভুল হয়ে গেছে টাইপ করতে, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি অঙ্কটা যদি এটা হয় তাহলে এই অনুসারে আমাদের অনুপাত নয়, এই অনুসারে আমাদের লসাগু যেটা হবে সেটা হচ্ছে 2 স্কোয়ার, 3 কিউব, 5 স্কোয়ার, 7 স্কোয়ার। বোঝা গেছে? 7 স্কোয়ার, 5 স্কোয়ার, 3 কিউব। আচ্ছা, এটাকে তুমি স্কোয়ার করে নাও, তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 2 স্কোয়ার, 3 কিউব, 5 স্কোয়ার, 7 স্কোয়ার। বোঝা গেছে? নেক্সট, চতুর্থ সমানুপাতি। আগের দিনকে তোমাদের দেখিয়েছিলাম A:B, C:D, এটাকে বলা হয় চতুর্থ সমানুপাতি, ফোর্থ প্রপোর্শনাল। ঠিক আছে, ফোর্থ প্রপোর্শনাল। এটা আমরা কি করে বের করি? এই দুটোকে গুণ করি আর এই দুটোকে গুণ করি, এরা সবসময় সমান হয়। তাহলে বি আর সি, এ দেখো এখানে চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে, তাহলে 12:24 45 কত হবে? দেখো যদি নর্মাল রিজনিংও তোমাদের জানা থাকে, 12-র কত গুণ? এটা 2 গুণ, তাহলে এটাও কত হয়ে যাবে? এখানে 2 গুণই হয়েছে, অর্থাৎ 90 হবে। সঠিক উত্তর কত হবে? আমার 90। অথবা যদি তুমি অঙ্ক দিয়ে করতে চাও, আমি কি বলেছিলাম? এই দুটোকে গুণ আর দূরের দুটোকে গুণ। তাহলে 12-র সাথে কী গুণ হবে? এখানে কিছু নেই, মানে মনে করো এক্স আছে, তাহলে 12x সমান বলতে পারি আমরা 24 × 45, এই দুটো গুণ হবে। আবার এক্সের মান কত হয়ে যাবে? 24 × 45 বাই নিচে কত হবে? 12, 12 দিয়ে কাটলে হয়ে যাবে 2, 45 দুগুণে 90। বলেছে কোনো একটি ভগ্নাংশের লব্ধিতে মানে হচ্ছে তোমাদের লব, ঠিক আছে। লব্ধিতে মানে লব নিচে থাকে, সরি লব উপরে থাকে আর হর নিচে থাকে। বলেছে লব্ধিতে যদি 2 যোগ এবং হরেতে 5 যোগ করলে তা হয় হাফ। একটা ভগ্নাংশ আছে x/y, লব্ধিতে 2 যোগ, লব্ধিতে মানে উপরে 2 যোগ হবে এবং হরের সাথে 5 যোগ হবে, করার পরে কী হয়ে যাবে? 1/2। আবার বলেছে একই ভগ্নাংশের লব ও হর থেকে 2 বিয়োগ করলে, অর্থাৎ x - 2 y - 2, এটা যদি আমি করি কি পাবো? আমি 1/3। বলেছে তাহলে ভগ্নাংশটি কত? এক হয় তুমি এখানে দুটো সমীকরণ তৈরি হবে কোনাকুনি গুণ করলে, সেই দুটোকে তুমি কম্পেয়ার করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। অথবা শর্টকাটে করতে গেলে অপশানে চলে আসতে হবে, x + 2। দেখো 8-এর সাথে যদি আমি 2 যোগ করি কত হয়ে যাবে? 10, আর এটার সাথে যদি আমি 5 যোগ করি কত হয়ে যাবে? 15। 10/15 কাটাকাটি করলে 1/2 আমার হচ্ছে, তাহলে এটা হতে পারে। 4-এর সাথে যদি আমি 2 যোগ করি কত হয়ে যাবে? 6, আবার 17-এর সাথে যদি আমি 5 যোগ করি 22। 6/22 কাটাকাটি করলে কি তোমার 1/2 হয়? হবে না, তাহলে এই অপশানটা হবে না। 1-এর সাথে যদি আমি 2 যোগ করি কত হয়ে যাবে? 3, 7-এর সাথে 2 যোগ করলে কত, 5 যোগ করলে 7 × 5 = 12, কাটাকাটি করলে কি আমার 1/2 হয়? এটা তো 1/3 হয়, তাহলে এটাও হবে না। 3-এর সাথে যদি আমি 5 যোগ করি কত হয়ে যাবে? 3-এর সাথে যদি আমি 2 যোগ করি হয়ে যাবে কত? 5, আর 5-এর সাথে 5 যোগ করলে হয়ে যাবে কত? 10। তাহলে আলটিমেটলি আমার এটাও 1/2 দিচ্ছে, তাহলে এটা হতে পারে। একমাত্র 8/15 আর 3/5 হতে পারে। বোঝা গেছে? কী হতে পারে? 8/15 অথবা 3/5, এটুকু হতে পারে। এইটা তোমার স্যাটিসফাইড হচ্ছে, কিন্তু এবার দেখতে হবে এই সমীকরণটা স্যাটিসফাইড হচ্ছে কিনা। এখান থেকে 2 বিয়োগ করলে আর এখান থেকে 2 বিয়োগ করলে 6 আসছে, আর এটা দেবে হচ্ছে আমার 13। 1/3 কি হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমার এটা অ্যান্সার হবে। তবু একবার দেখে নাও, এখান থেকে যদি আমি 2 বিয়োগ করি, এখান থেকে 2 বিয়োগ করি, 1 হচ্ছে, 3 হচ্ছে, তাহলে এটা আমার স্যাটিসফাই হয়ে যাচ্ছে। সঠিক অ্যান্সার কত হয়ে যাবে? এটা 3/5। বোঝা গেল? এটা তোমাদের করলে শর্টকাটে হবে। আর যদি মনে হয় যে এটা বুঝতে পারছি না, তাহলে তোমরা এই দুটোকে কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করলে দুটো আলাদা সমীকরণ আসবে, সেগুলোকে ছোটোবেলায় করেছে অপনয়ন, সেই হিসাবে করবে। 6 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আচ্ছা কত হবে সেটা নির্ণয় করো। দেখো সুষম ষড়ভুজ মানে হচ্ছে আচ্ছা এটা মনে করে সবগুলো বাহু সমান, ঠিক আছে। ষড়ভুজের সব বাহুগুলো সমান হয়। অ্যাকচুয়ালি ষড়ভুজের যে বাহুগুলো এগুলো কত? 6 করে হয়, ঠিক আছে, এগুলো 6 করে হয়। এবার একটা ষড়ভুজের মধ্যে যদি আমরা ত্রিভুজ দেখি না, 6টা ত্রিভুজ আছে। এই যে 6টা ত্রিভুজ, এই 6টা ত্রিভুজ সবগুলো সমবাহু ত্রিভুজ। এটা যদি 6 হয় তাহলে এটাও 6 হবে, এটাও 6 হবে। প্রত্যেকটা বাহুর যে দৈর্ঘ্য সেগুলো সব 6 করে হয়। বোঝা গেছে? একটা ষড়ভুজ, সেটার ভিতরে যদি আমি দেখি 6টা আমার ছোট ছোট সমবাহু ত্রিভুজ তৈরি হয়। এবার সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য 6 হলে সবগুলো কী হবে? 6 হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে যদি আমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে আমি বাকিটাকে যদি 6 দিয়ে গুণ করে দিই, সঠিক অ্যান্সার পেয়ে যাবো আমি।
তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার। এবার কতগুলো বের করতে হবে? ছটা আছে, তবেই আমি টোটাল যে ষড়ভুজ তার পেয়ে যাব। তাহলে যাবে √3/4 ইন্টু 6 স্কোয়ার, এ মানে কত? 6, 6 স্কোয়ার। আচ্ছা স্কোয়ার না লিখে আমি 6 × 6 লিখে দিই। 6 × 6 কটা বের করতে হবে আমার? 6টার বের করতে হবে। 4 দিয়ে কাটলে, আচ্ছা 6 × 36, টোটালটাকে কাটলে আমার 9 হয়ে যাবে। তাহলে 6 9 54√3। ষড়বাহু মানে ষড়বাহু না, ষড়ভুজের যে ক্ষেত্রফল সেটা কত হয়ে যাবে? 54√3। আচ্ছা, দ্য সাম অফ রুটস অফ দ্য ইকুয়েশন, এই যে মূলদ্বয়ের যোগফল কত? এর দুটো মূল থাকে, একটা হচ্ছে আলফা আর একটা কী হয়ে যায়? বিটা। যোগফলের সূত্র আমি কি বলেছিলাম? যোগ করতে গেলে আমাদের কি দরকার হয়? একটা সমীকরণ তার যে মূলদ্বয় থাকে তার যদি আমি যোগ বের করতে যাই তাহলে আমাদের কি লাগে? আলফা প্লাস বিটা সমান সমান কী হয়ে যাবে? -b/c, -b/c, -b/a হয়। আবার গুণফল করলে আলফা ইন্টু বিটা, এটা গুণফল হবে। গুণফল কত হয়ে যাবে? c/a। যোগফল -b/a আর গুণফল c/a। এটাকে বলা হয় কি? আশা করি তোমরা জানো, দেখো এখানে লিখে দিচ্ছি। এটাকে কি বলা হয়? a। চিহ্ন সমেত এক্সের সহগকে বলা হয় b, আর চিহ্ন সমেত এটাকে বলা হয় c। এটুকু বোঝা গেছে? তাহলে দেখো যোগফল বের করতে বলেছি, তাহলে মাইনাস বি কত আমাদের? বি হচ্ছে -11, তাহলে -11/a কত আমাদের? 5। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 11/5। আচ্ছা 11/5 দেওয়া নেই, 5.5 দেওয়া আছে, 5.5। আমার মনে হয় অরিজিনাল যে কোশ্চেনটা ছিল সেটাতে 11/5ই দেওয়া ছিল, প্লাস 11/5, কারণ দেখো এখানেও -11/5 দেওয়া আছে। ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু ভুল করে এটাতে টিক করে চলে আসবে, কিন্তু দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আর বি হয় সবসময় চিহ্ন সমেত, এখানে যদি প্লাস থেকে +11, যদি মাইনাস থেকে -11, এটুকু খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা এটা 5/5 হবে না, এটা তো 2.5 হবে, স্যার 2.2 হবে। অপশানে গোলমাল আছে, ঠিক আছে, 2.2 হবে। ওকে, নেক্সট সরল করো। কালকে আমি এই অঙ্কটা তোমাদেরকে করিয়েছি, ঠিক আছে। গত দিনের যে শিফট আছে সম্ভবত শিফট 1, 24 আগস্টের ফার্স্ট শিফট, সেটাতে এই সেম কোশ্চেনটাই এসেছিলো। সুতরাং আমি এখানে আর তোমাদেরকে সমাধান করালাম না, তোমরা সেখান থেকে দেখে নিও। আমি টাইম স্ট্যাম্প কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা টাইম স্ট্যাম্প কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও, ঠিক আছে। নেক্সট দেখো ওই অঙ্কটা করালে তো করানো যেতে পারে, কিন্তু এতে সময় নষ্ট হবে। একবার যখন করিয়েছি তোমরা ওই ভিডিওটা থেকে দেখে নিও। বলেছে 1 + √3 এবং 1 - √3 একটি দ্বিঘাত সমীকরণের মূল হয়, তবে সমীকরণটি কত? সমীকরণটি কত মানে সমীকরণটি কী আর কি। দেখো একটা সমীকরণ তোমাদের ফরমেশন হয় কী করে? x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা। আলফা প্লাস বিটা কি? সমীকরণের দুটো রুটস থাকে, দুটো রুটস, একটাকে আমরা আলফা ধরছি, একটাকে আমরা বিটা ধরছি, এটাকে আলফা প্লাস বিটা বলে। এখানে তোকে এই দুটো রুটই বলে দিয়েছে, একটাকে আলফা বলেছে, একটাকে বিটা বলেছে। বিটা মানে হচ্ছে এটা। দেখো এবার আমাদেরকে জাস্ট আলফা প্লাস বিটা করে দিতে হবে। তাহলে x² মাইনাস আলফা প্লাস বিটা, এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে দেখো -3 + 3 কেটে যায়, ঠিক আছে, -√3 + √3 কেটে যাবে। তাহলে আলটিমেটলি আমার 1 আর 1 2 পড়ে থাকবে এখানে, তাহলে 2x হয়ে যাবে প্লাস 1 + √3 আর 1 - √3। দেখো a + b একবার, a - b একবার, এটাকেই তো আমাদের সূত্রে a² - b² বলে কি না? তাহলে 1 - √3, এটা যদি স্কোয়ার করে কী আসবে বাইরে? শুধুমাত্র 3 আসবে, তাহলে -2 হয়ে যাবে। তাহলে প্লাস, আর এখানে এটাও যদি -2 লিখি আমি, এখানে যদি -2 লিখি তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে, -2 = 0। তাহলে আমাদের আলটিমেট সমীকরণটা কী হয়ে যাবে? x² - 2x - 2 = 0। বোঝা গেছে? 320 মিটার ও 380 মিটার দৈর্ঘ্যের দুটি এক্সপ্রেস ট্রেন একই সময় আহমেদাবাদ থেকে দিল্লির দিকে চলতে শুরু করলো। দুটো ট্রেনই একই দিকে যাচ্ছে, ঠিক আছে।
এটা আমেদাবাদ আর এটা দিল্লি। একজনের দূরত্ব মানে দৈর্ঘ্য 320, একজনের 380, আর তাদের গতি বলেছে 84 কিলোমিটার আর 42 কিলোমিটার প্রতি ঘন্টা যথাক্রমে। দ্রুতগামী ট্রেনটি ধীর গতির ট্রেনটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? আচ্ছা, মনে করো একটা ট্রেন এদিকে যাচ্ছে, ঠিক আছে, এর দৈর্ঘ্য 10 মিটার, আর একটা সেম ট্রেন এদিকেই যাচ্ছে, এর দৈর্ঘ্য 12 মিটার। বোঝা গেছে? কিন্তু এর স্পিড মনে করো 10 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এর স্পিড মনে করো 11 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেল? এবার দেখো, দুজনে তো একই দিকে যাচ্ছে, তুমিও এইদিকে যাচ্ছ, মনে করো তোমার ভাইও এইদিকে যাচ্ছে, তুমি তোমার ভাইয়ের থেকে একটু বেশি স্পিডে যাচ্ছ, ঠিক আছে, মনে করো 11তে তুমি যাচ্ছ, তোমার ভাই 10-এ যাচ্ছে, একই দিকে যাচ্ছ কিন্তু, ঠিক আছে। যখন দুজন ব্যক্তি বা দুজন ট্রেন যাই হোক না, কারণ দুটো অবজেক্ট যখন একই দিকে যায়, তখন তাদের মানে লিখে দিই একই দিকে গতিবেগ, আপেক্ষিক গতিবেগ, যদি এটাকে আমি ভালো বাংলায় বলি, আপেক্ষিক গতি একই দিকে যদি যাই, সেক্ষেত্রে আমাদের বিয়োগ হয়, ঠিক আছে, সেদিকে কী হয়ে যায়? বিয়োগ হয়। আর যদি বিপরীতে গেলে কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কেন হয়? দেখো, একই দিকে যাচ্ছ, তুমি 11 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছ, তোমার ভাই 10 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, তাহলে দুজনে যদি একই দিকে যেতে থাকো, দেখো আলটিমেট তোমার যে গতিটা, তুমি প্রতি ঘন্টায় 1 কিলোমিটার করে তোমার ভাইয়ের থেকে এগিয়ে যাবে। বুঝতে পারলাম? তোমার গতিবেগ 11, তোমার ভাইয়ের গতিবেগ 10, তোমরা একই দিকে যাচ্ছ, তোমরা প্রতি ঘন্টায় 1 কিলোমিটার করে তুমি এগিয়ে যাবে তোমার ভাইয়ের থেকে। আবার তুমি এদিকে যাচ্ছ 11 কিলোমিটার প্রতি ঘন্টা, তোমার ভাই এদিকে যাচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো, দুজনের স্পিড এক্ষেত্রে যোগ হয়ে যায়, মানে প্রতি ঘন্টায় তোমরা একে অপরের থেকে 11-10-21 কিলোমিটার করে দূর হতে থাকবে। তোমার ভাই 1 ঘন্টায় 10 কিলোমিটার সাইকেল এদিকে চালিয়ে দেবে, আবার তুমি 1 ঘন্টায় 11 কিলোমিটার সাইকেল এদিকে চালিয়ে দেবে। তাহলে আলটিমেট যে তোমাদের যে গতিবেগ, সেটা কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। প্রতি ঘন্টায় কী হয়ে যাবে? 21 কিলোমিটার। তাহলে এখানেও সেটা তাই। আশা করছি বোঝাতে পারলাম। এবার দেখো, এবার আসি দূরত্ব। দেখো, একটা ট্রেন 320 মিটার, এটা মনে করো 320 মিটার, আর একটা 380 মিটার, দুজনে একই দিকে যাচ্ছে। এবার দেখো, প্রতি ঘন্টায় একজনের গতিবেগ 84 কিলোমিটার, একজনের গতিবেগ 42 কিলোমিটার। তাহলে এখানে আমার আপেক্ষিক গতি কত? এটা আগে বের করে নাও। আপেক্ষিক গতি আমি কী বলেছিলাম? বিয়োগ হয়ে যাবে একই দিকে গেলে। আপেক্ষিক গতি কত হয়ে যাবে? 42 কিমি প্রতি ঘন্টা। 84 থেকে 42 বাদ দিলে 42 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। এবার দূরত্ব কত আমাদের? দেখো, যখন দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করে, তখন তার মানে কি? তারা দুজনে নিজেদের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে আমার টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে? দুটো ট্রেনের দৈর্ঘ্য 320 প্লাস 380, আলটিমেটলি 3 আর 3 6, 700 মিটার। এটাই হচ্ছে আমাদের টোটাল দূরত্ব, ঠিক আছে। দ্রুতগামী ট্রেনটা ধীরগতির ট্রেনটিকে যখন অতিক্রম করবে, তখন ধীরগতির ট্রেনের যে দূরত্ব সেটাও অতিক্রম করবে, তার সাথে নিজের যে দৈর্ঘ্য সেটাও অতিক্রম করবে। তাহলে টোটাল তাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? 700 মিটার। বোঝা গেল? তাহলে আমরা কী জানি? আমাদের বের করেছি কি? সময় মানে কি? সময় কী করে বের করি আমরা? দূরত্ব বাই গতিবেগ, এটা হয়। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, সেকেন্ডে বলেছে, আমাদের কিন্তু সব এখানে কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এখানে কি বলেছে? সেকেন্ডে। দূরত্ব কত আমাদের? 700। গতিবেগ কত আমাদের? আপেক্ষিক গতি 42। এবার দেখো, যখন আমাদের সেকেন্ডে বলবে, ঠিক আছে, আচ্ছা, কিমি পার আওয়ার থেকে যখন আমরা সেকেন্ড পার মিটারে আসব, ঠিক আছে, যখন কিলোমিটার প্রতি ঘন্টা থেকে সেকেন্ড পার মিটারে আসব, তখন আমরা কি করব? উপরে নয়, 5/18 দিয়ে সবসময় গুণ করব, ঠিক আছে। গতিবেগকে কী দিয়ে গুণ করব? 5/18 দিয়ে। কী দিয়ে গুণ করব আমরা? 5/18 দিয়ে, ঠিক আছে। আবার ঠিক আর উল্টোটা, যখন আমরা সেকেন্ড পার মিটার থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় আসব, তখন আমরা কি করব? 18/5 দিয়ে গুণ করব। এটা কেন হয় আমি এর আগের ভিডিওতে খুব ভালো করে তোমাদের এক্সপ্লেন করিয়েছি, ঠিক আছে। দেখো, এটা মনে রাখাও খুব সোজা। দেখো, কিলোমিটার থেকে মিটারে যাব আমরা, ঠিক আছে, কিলোমিটার ঘন্টা থেকে সেকেন্ড মিটারে যাব। সেকেন্ড মিটার কি? ছোটো, তো সেজন্য উপরে ছোটোটা আর নিচে বড়োটা, 5/18। আবার যখন উল্টোটা হবে, আমরা ছোটো থেকে বড়োতে যাব, মানে উপরে বড়ো হবে, নিচে ছোটো হবে। এখানে আমরা কিসে যাচ্ছি? এখানে আমরা কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যাব, সেই জন্য আমাদের কী দিয়ে গুণ করতে হবে?
5/18, 5/18। তাহলে এটা যদি আমরা করি, যদি আমরা এটা সিম্পলিফাই করে লিখি, তাহলে 700 নিচে কী হয়ে যাবে আমাদের 42 ইন্টু 5 থেকে যাবে, আর এই 18টা পাল্টে খেয়ে উপরে চলে যাবে, ইন্টু কত হয়ে যাবে আমাদের 18। আচ্ছা, কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 14, আর এটা হয়ে যাবে 0, 140। 7 দিয়ে কাটলে 6, 7 দিয়ে কাটলে 2, 0, 6 দিয়ে কাটলে 3, অর্থাৎ 60 সেকেন্ড। কতটা সময় লাগবে? 60 সেকেন্ড। বোঝা গেছে? ABC দুটো ত্রিভুজ আছে, মনে করো এই যে দুটো ত্রিভুজ আমার, ঠিক আছে, ত্রিভুজ তো হয়েছে, ব্যাস এতেই হবে। একটা হচ্ছে ABC, আর একটা দেওয়া আছে DEF। সিমিলার আছে, পরস্পর সদৃশ বলেছে। দেখো, পরস্পর সদৃশ হয় যখন কোণগুলো সমান হয়, কোণ সমান সমান কোণ, মানে এই ত্রিভুজের কোণ এই ত্রিভুজের কোণগুলো সমান হয়, অথবা বাহুর অনুপাত, বাহু নয় কিন্তু, এটা 10 এটা 10 অবশ্যই না, বাহুর অনুপাত, বাহুর অনুপাত সমান সমান বাহুর অনুপাত। যদি বাহুর অনুপাত সমান হয় অথবা কোণ যদি সমান হয়, তাহলে আমরা দুটোকে সিমিলার বলতে পারি। বোঝা গেল? তাহলে দেখো এখানে বাহু দিয়েছে আমাদের, তাহলে মনে করবো বাহুর অনুপাত দুটোরই সমান আছে, অনুপাত সমান, ঠিক আছে। 2AB সমান সমান DE, 2AB সমান সমান DE, এটাকে সিম্পলিফাই করে লেখো, 2AB সমান সমান DE। তাহলে আমি যদি ডিটাকে এপাশে নিয়ে আসি, তাহলে 2AB/DE, এপাশে কিছু নেই মানে 1 আছে, আর দুটাকে ওপাশে নিয়ে যাব, মানে AB/DE সমান সমান 1/2। এত ভেঙে ভেঙে কিন্তু তোমাদের কেউ অঙ্ক শেখাবে না, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের যে সলভ, ইউটিউবে অনেক ভিডিও আছে, তুমি দেখে নিতে পারো, এরকম ভেঙে ভেঙে তোমাদের কেউ শেখাবে না। তাহলে AB কত? AB যদি আমাদের 1 হয়, DE কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। ABর অনুপাত যদি আমাদের 1 ইউনিট হয়, তাহলে DEর অনুপাত কত হয়ে যাবে? 2 ইউনিট হয়ে যাবে। আর এই পাশে বলেছিলাম কি, সিমিলার হলে বাহুর অনুপাত সমান, তাহলে এই BC বাহু 1 হলেও EF বাহু কী হয়ে যাবে? 2 অনুপাত হয়ে যাবে। এটার অনুপাতও যদি 1 হয়, এটার অনুপাত 2 হয়ে যাবে। বোঝা গেল? এই অনুপাতেই তোমাদের এই বাহুটা, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ হবে, তাহলেই আমাদের সিমিলার আমরা বলতে পারবো। এবার কি বলেছে যে যদি BC 8 হয়, BC কত বলেছে? 8। 1 মানে কত? আমি 8 বলতে পারি। 1 মানে কত বলতে পারি আমি? 1 মানে আমি বলতে পারি 8। দাঁড়াও, মুছতে হবে। 1 মানে যদি আমাদের 8 হয়, তাহলে 2 মানে কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। কি বলেছিলাম? দুজনের বাহুর অনুপাত সমান হবে সবসময়, সমান নয় মানে বাহুর অনুপাত সমান হবে। এটা 1 হলে এটা 2 হচ্ছে, তাহলে সবগুলো বাহুই তাই হবে। এটা 1 এটা 2, তার মানে BC বাহু 1 হলে EF বাহু 2 হবে, AC বাহু 1 হলে D আর F এই বাহুটাও 2 হবে। তাহলে দেখো BC বাহু বলেছে হচ্ছে 1, 1 মানে কত আমাদের? 8 ইউনিট, তাই বলেছে। BC বাহু কত? 8 সেমি, তাহলে EF বাহু কত হয়ে যাবে আমাদের? 2 অনুপাতেই তো ভাগ হবে, তাহলে 1 মানে যদি 8 হয়, 2 মানে কত হয়ে যাবে? 16। 13 দাগের কোশ্চেন বলেছে 12 বছর আগে রেখার বয়স, এটা হচ্ছে রেখা আর এটা হচ্ছে রেখার বোন RCB। আচ্ছা, 12 বছর আগে রেখার বয়স তার বোনের বয়সের 5 ভাগের 2 ভাগ। 12 বছর আগে রেখার বয়স ছিল তার বোনের বয়সের 5 ভাগের 2 ভাগ। তার বোন যদি 5 হয়, রেখার কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, এটাই বলেছে। বর্তমানে তাদের বয়সের অনুপাত 3:4, 3:4। বয়সের এখানে পার্থক্য কত দেখতে পাচ্ছ তুমি? 3। এখানে পার্থক্য কত? 1। সম্ভব না, তাহলে আমাকে দুজনের বয়সের পার্থক্য সমান করতে হবে। এখানে আমি গুণ করব 1 দিয়ে, এখানে গুণ করব আমি 3 দিয়ে, তাহলে আমাদের নতুন বয়সের অনুপাত কত হয়ে যাবে? এখানে নতুন অনুপাত এটা হয়ে যাবে 2:5, আর এটা হয়ে যাবে 9:12। দেখো বলেছিল কি, এই যে পার্থক্যটা 2-এর থেকে 9 কত? এটা 7, 2-এর থেকে 9 7, তো তাহলে আমি বলতে পারি যে 7 ইউনিটের মান সেটাই তোমাদের 12 বছর। সেটাই কত বছর? 12 বছর। 7 ইউনিট মানে 12 বছর। এবার আমার কি বলেছে, তাহলে তাদের বর্তমান বয়সের যোগফল কত? বর্তমান বয়সের যোগফল কত? 9 আর 12 মানে 21 ইউনিট। 7 মানে যদি 12 হয়, তাহলে 21 মানে কত হয়ে যাবে? 3 গুণ। এপাশেও কী হয়ে যাবে? আমার 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ 36। কিছু না, তুমি নিজেও করতে পারো, তুমি জাস্ট দুজনের বয়সের অনুপাত বসিয়ে দাও, এবার দেখবে যে বয়সের পার্থক্যটা সেম আছে কিনা, বয়সের পার্থক্যের অনুপাতটা সেম আছে কিনা। যদি অনুপাত সেম থাকে, তাহলে সেই হিসাব মতো করবে। আহামরি তেমন কিছু নেই এই বয়সের অঙ্কগুলোতে। মেন ওই বয়সের যে পার্থক্য তার উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম ম্যাথগুলোই হয়ে যায়। আচ্ছা, 3টে ট্রাফিক লাইট যথাক্রমে 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 60 সেকেন্ড পরপর লাল হয়।
যদি তারা সকাল 8:30টায় একসাথে লাল হয় তাহলে আবার কখন একসাথে লাল হবে? দেখো এই ধরনেরগুলো যে লাইট একসাথে কখন লাল হবে, কিংবা দুজন লোক একটা সার্কুলার পাথ বা একটা গোল বৃত্তকে কেন্দ্র করে ঘুরছে, এক একজনের আলাদা আলাদা স্পিড দেওয়া আছে, তাহলে কখন তারা আবার একসাথে মিলিত হবে, এই ধরনের অঙ্কগুলো যখন থাকবে তখন তোমরা কি করবে? লসাগু নেবে। 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 60 সেকেন্ড, এতক্ষণ পরপর তো একটা লাল হয়, তাহলে এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে, আচ্ছা 30 তো 60-এর মধ্যে চলে যাবে, মানে 60 দিয়ে যেটা ভাগ যাবে সেটা 30 দিয়েও ভাগ যাবে। 60 দুগুণে 120, 120 45 দিয়ে যায় না, 3 60-এ 180। আচ্ছা এদের লসাগু হচ্ছে 180, বোঝা গেল? 180 সেকেন্ড। এগুলো তো সেকেন্ড আছে, তাহলে আমার অনুপাতটা এই লসাগু কী হয়ে যাবে? সেকেন্ড হয়ে যাবে। তাহলে 180 সেকেন্ড এদের লসাগু হয়ে গেল। এবার দেখো, এটা 30 সেকেন্ড পরপর জ্বলে, এটা 45 সেকেন্ড পরপর জ্বলে, এটা 60 সেকেন্ড পরপর জ্বলে, ঠিক আছে? লসাগু কত হলো? 180। 180 মানে এরা প্রত্যেকে আবার 180-তে গিয়েই একই সঙ্গে আবার জ্বলবে, ঠিক আছে? 180-তে গিয়েই আবার একসঙ্গে জ্বলবে। তাহলে 180 সেকেন্ড মানে কি? আমি বলতে পারি 3 মিনিট। 180 সেকেন্ড মানে আমি 3 মিনিট বলতে পারি। তাহলে 8টা 30-এ যদি জ্বলে, তাহলে আবার 3 মিনিট যোগ করে দাও, অর্থাৎ 8.33 মিনিটে আবার জ্বলবে। 8টা 33 আবার জ্বলবে। দেখো বলেছে a/b = 4/3 আর 3a + 2b = 24, তবে ফাইন্ড দ্য ভ্যালু অফ a/b বলেছে আমার 4/3, তাহলে এটাকে 4কে, এটাকে 3কে ধরে নাও। তাহলে আমার কত হয়ে গেল এখান থেকে? 3a = কত হয়ে যাবে? সরি, এটা করার দরকার নেই, জাস্ট এখানে ধরে নাও a = 4k, b = 3k। তাহলে 3a + 2b = কত বলেছে? 24। তাহলে a = কত আমাদের? 4k। তাহলে এর জায়গায় আমি 4k লিখব। কী লিখব? 4k। আর বির জায়গায় কী লিখব? 3k। এবার গুণ করে তো 3 × 4 = 12k প্লাস 3 দুগুণে 6k = 24। তাহলে 12 × 6 = 18k = কত হয়ে গেল আমার? 24। তাহলে 12 × 6 = 18। তাহলে k = কত হয়ে যাবে আমার? 24/18। কাটাকাটি করলে 3 দিয়ে 6 দিয়ে কাটলে 4/3। বলেছে a কত? a কত আমাদের? 4k। a কত আমাদের? 4k। 4k a = কত? 4k। তাহলে 4 গুণ k এর মান কত আমাদের? 4/3। 4/3 অর্থাৎ 16/3। বোঝা গেছে? নেক্সট বলেছে একটি সামন্তরিক যার সব বাহুগুলো সমান কিন্তু কর্ণগুলো অসমান। একটা সামন্তরিক যার সব বাহুগুলো সমান কিন্তু কর্ণগুলো অসমান। দেখো স্কোয়ারের কি হয়? সমস্ত বাহুগুলো সমান হয় এবং কর্ণগুলোও সমান হয়, ঠিক আছে? স্কোয়ারের সমস্ত বাহুগুলো সমান, তার সাথে সাথে তার প্রতিটা কর্ণও কিন্তু সমান হয়ে যায়। তাহলে এটা আমাদের হচ্ছে না। আচ্ছা রেক্ট্যাঙ্গেল, দেখো রেক্ট্যাঙ্গেল আসে, রেক্ট্যাঙ্গেল হচ্ছে এই ধরনের হয়। রেক্ট্যাঙ্গেলের কি হয়? রেক্ট্যাঙ্গেলের বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে? বিপরীত বাহুগুলো সমান আর কর্ণগুলো সমান, কর্ণ দুটো সবসময় সমান হয়। বোঝা গেল? তাহলে এটাও আমাদের হচ্ছে না। কি বলেছিল? বাহু সব সমান কিন্তু কর্ণগুলো অসমান। কাইট হয় অনেকটা এই ধরনের। বাহ, নাইস কাইট। কাইট এই ধরনের হয়, ঠিক আছে? কাইটের এই দুটো বাহু এক হতে পারে, কর্ণগুলো অসমান হতে পারে, কিন্তু 4টে বাহুই যে সমান হবে তা কিন্তু নয়। কাইটের 4টে বাহু সমান সবসময় হয়ও না। তাহলে এটাও আমার হবে না, হয়ে যাবে কি? রম্বস। দেখো রম্বস তো হবে। রম্বস অ্যাকচুয়ালি কী বলো তো? রম্বস অ্যাকচুয়ালি হচ্ছে একটা তোমার স্কোয়ারকে একটু চাপ দিয়ে ট্যারা করে দেওয়া। সেক্ষেত্রে এর বাহুগুলো সব সমান হয়ে যাবে। এর বাহুগুলো সব সমান হয়ে যায়, কিন্তু একটা কর্ণ আরেকটা কর্ণ থেকে একটু বড় হয়, ঠিক আছে? একটা কর্ণ আরেকটা কর্ণ থেকে একটু বড় হয়ে যায়, মানে কর্ণ দুটি অসমান, ঠিক আছে? এর বাহু সমান সমান বাহু, আর D1 অসমান D2। D1 মানে হচ্ছে ডায়াগোনাল, মানে হচ্ছে কর্ণ। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের রম্বস। আচ্ছা দুটি ট্রেন A ও B স্টেশন থেকে একসাথে যাত্রা করে এবং একে অপরের দিকে গতি করে। আচ্ছা ইংলিশ থেকে বাংলা করা। দুটো ট্রেন আছে, তারা A স্টেশন আর B স্টেশন, মনে করি যে দুটো স্টেশন, এটা A এটা B।
এ এখান থেকে এদিকে যাচ্ছে, বি এখান থেকে এদিকে আসছে, তাদের গতি এর হচ্ছে 60 কিমি পার আওয়ার, এর গতি হচ্ছে 40 কিমি পার আওয়ার, ঠিক আছে। দেখা হওয়ার সময়, আচ্ছা তাদের দুজনের দেখাও হয়েছে, ধীর গতির ট্রেনটি 60 কিলোমিটার বেশি চলেছে, তাহলে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? দেখো বলেছে দেখা হওয়ার সময় দ্রুত ট্রেনটি ধীর গতির ট্রেনের থেকে 60 কিলোমিটার বেশি চলেছে। অ্যাকচুয়ালি যে দ্রুত গতির যে ট্রেনটা তার গতিবেগ 60 কিলোমিটার, যে ধীর গতির তার 40 কিলোমিটার, তাহলে প্রতি ঘন্টায় দ্রুত গতির ট্রেনটা কত কিলোমিটার করে এক্সট্রা যাচ্ছে? 20 কিলোমিটার। প্রতি ঘন্টায় দ্রুত গতির ট্রেন, লিখে দিই আমি একটু, দ্রুত গতির ট্রেন 20 কিমি বেশি চলছে, 20 কিমি বেশি চলছে। এবার দেখো 60 কিলোমিটার বেশি চলেছে, তাহলে 1 ঘন্টায় যদি সে 60 কিলোমিটার চলে, 1 ঘন্টায় যদি সে 20 কিলোমিটার চলে, তাহলে আলটিমেটলি কত চলেছে? 60 কিলোমিটার বেশি চলেছে, 3 গুণ, তাহলে টাইমও তার কি 3 ঘন্টা লাগবে, 3 আওয়ার্স। তার মানে যখন দেখা হয়েছে বলেছে তখন সে 60 কিলোমিটার বেশি চলেছে, তার মানে কি দুটো ট্রেন আলটিমেটলি 3 ঘন্টা পরে দেখা করেছে, 3 ঘন্টা পরে তো দেখা করেছে না, তাহলে 3 ঘন্টা পরে যদি দেখা করে, তাহলে এ 60 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড চলেছে কতটা? 3 ঘন্টা। এও 40 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড চলেছে কতটা? 3 ঘন্টা। এ চলে এতটা এসছে, আবার এ চলে এতটা এসছে, এখানে আসলে দুজনে দেখা হয়ে গেল। তাহলে এ ট্রেনের পুরোটা চলেছে হচ্ছে 180 এত কিলোমিটার, আর বি ট্রেন চলেছে 120 কিলোমিটার, এসে এখানে দেখা করেছে। তাহলে আলটিমেটলি এখান থেকে এই পর্যন্ত দুজনের যে দূরত্ব সেটা কত? ট্রেন স্টেশন দুটোর 100 100 200 300 কিমি। বোঝাতে পারলাম কতটা দূরত্ব? 300 কিলোমিটার। অথবা এরকমও বলতে পারো, দেখো এর গতিবেগ 60 কিলোমিটার ঘন্টা, ওর গতিবেগ 40 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে দুজনে একসাথে দেখো একই দিকে আসছে, একই দিকে নয়, দুজন হচ্ছে একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে, বি এদিকে যাচ্ছে, তাহলে এদের আপেক্ষিক গতি কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 60 + 40 কত হয়ে গেল আমার? 100। কত ঘন্টা চলেছে? ওরা 3 ঘন্টা চলেছে, আমরা এখান থেকে পেয়েছি যে 3 ঘন্টা চলেছে, ইন্টু 3, টোটাল দূরত্ব কত? 300 কিমি। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন। একটি পণ্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, সিপি কস্ট প্রাইস, এমপি মার্ক প্রাইস যেটা এমআরপি লেখা থাকে, যেটা আমরা কেউ দেখি না, আচ্ছা আরেকটা হচ্ছে 4%, সেটা হচ্ছে এসপি। বলেছে একটি পণ্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের, চিহ্নিত মূল্য মানে হচ্ছে এমআরপি, ঠিক আছে। এমআরপি বা এমপি বলে, মার্ক প্রাইস বলে, এমআরপি তো বলে না, এমআরপি হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম রিটেল প্রাইস হয়ে যায়, এমআরপি বলে, ওটাকে এমপি বলে। আচ্ছা দেখো চিহ্নিত বলে বা এমপির 64%, মানে এমপি যদি আমাদের 100 হয়, তাহলে কস্ট প্রাইস কত? সেটার দাম 64 টাকা। বলেছে 4% ছাড় দেওয়ার পর লাভের হার কত? 4% ছাড় দিয়েছে, ছাড় কার উপরে দেয়? সবসময় মনে রাখবে ছাড় দেয় যেটা লেখা দাম থাকে তার উপরে, মানে মার্ক প্রাইসের উপরেই ছাড় দেয়। তাহলে 100 থেকে 4% ছাড় দেওয়া মানে 4 টাকা কম নেবে, মানে 96 টাকা লোকটা বিক্রি করেছে। লাভ কত? লাভ সবসময় এবার কার উপরে হয়? লাভ হয় তোমার ক্রয় মূল্যের উপর। 96 টাকায় বিক্রি করেছে, কত টাকা বেশি বিক্রি করেছে? এখান থেকে 2 টাকা 32 টাকা, 32 টাকা বেশিতে বেচেছে। কত টাকার থেকে? 64 টাকার থেকে, ইন্টু 100, 250, তাহলে তো লাভের হার কত? 50%। নেক্সট, আচ্ছা 19 দাগের কোশ্চেন দেখো, মিস্টার সাক্সেনা 150 টাকা প্রতি ডজন দামে কলম কিনেছে এবং প্রতিটা কলম 15 টাকা দামে বিক্রি করেছে। দেখো প্রতি কলম 15 টাকায় বিক্রি করেছে, তাহলে আমি এক কাজ করবো, আমি প্রত্যেকটা কলমের দাম বের করে নেব। 150খানা কলম কিনেছে, 1 ডজন, 1 ডজন মানে 12টা, কাটাকাটি করলে 12কে 12, আচ্ছা 3 দিয়ে কাটলে হয়ে যাবে 4, 3 দিয়ে কাটলে হয়ে যাবে, আচ্ছা 6 দিয়ে তো কাটা যায়, 6 দিয়ে কাটলে হয়ে যাবে 6 দোকানে 12, আর এটা 6 দিয়ে কাটলে হয়ে যাবে 6 25 150, তাহলে 25/12 আলটিমেটলি আমাদের কি 12.5 টাকা, 25/2 মানে কি 12.5 হয়। এটা হচ্ছে তার সিপি, আর বিক্রি করছে কত টাকা? এসপি কত? 15 টাকা। কত টাকা বেশিতে বিক্রি করছে? দেখো 2.5 টাকা বেশিতে বিক্রি করছে, 12.5 থেকে 2.5 টাকা বেশিতে বিক্রি করছে, এটা ক্রয় মূল্য, ইন্টু 100, পয়েন্ট উঠিয়ে দাও, উঠিয়ে দিয়ে 25 5 125, 5 20 100, তাহলে তার লাভ হচ্ছে কত পার্সেন্ট করে? 20% করে। এই অঙ্কটা তোমাদের আমি শর্ট ভিডিওতে করিয়েছিলাম একদিন, তবু এখানে বলে দিচ্ছি। দেখো a + 1/a = যদি কে হয়,
তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত? অঙ্কটা কিন্তু খুব একটা খারাপ অঙ্ক না, ঠিক আছে, বেশ ভালো অঙ্ক। তাহলে এরকম যখন লেখা থাকে তখন আমি আলাদা আলাদা রাশিকেও এ দিয়ে ভাগ করে দিতে পারি, মানে এ বাই এ প্লাস ওয়ান বাই এ, এটা আমি লিখতে পারি। কেন লিখতে পারি দেখিয়ে দিচ্ছি, দেখো এখান থেকে যদি আমি লসাগু নিই করে দেবো, এ লসাগু হবে, তাহলে একে আমি এ দিয়ে ভাগ করলে ওয়ান, মানে এ হয়ে যাবে, প্লাস আবার তো একে এ দিয়েই ভাগ করবো, তাহলে আবার ওয়ান প্লাস ওয়ান, দেখো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান, তাহলে আমি ওটা লিখতেই পারি, মানে আর কি রিভার্সে আসা। সমান 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 কী দেওয়া আছে আমার? কে দেওয়া আছে, তাহলে এটা কেটে গেল, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এ সমান সমান কী পড়ে আছে আমার? কে। এখান থেকে আমি বলতে পারি ওয়ান বাই এর মান কি? কে মাইনাস ওয়ান। ওয়ান বাই এর মান কি? কে মাইনাস ওয়ান। এটুকু বোঝা গেছে। এবার দেখো এপাশেও সেম, এ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার আমি লিখতে পারি। এ স্কোয়ার বাই ওয়ান এ স্কোয়ার মানে কি? এক হয়ে যাবে, এক মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার, দেখো ওয়ান বাই এ স্কোয়ার মানে কি? ওয়ান বাই এ স্কোয়ার, এটাকে আমি ওয়ান বাই এ তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে যদি লিখি তাহলে আমার ওয়ান বাই এর মান বসিয়ে দাও, কে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এক মাইনাস এটাকে রেখে দাও এর মতো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার, এ না কে হবে, এ মানে কি এখানে আমার কে, তাহলে কে স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ, এ মানে কি কে, বি মানে কি এক, তাহলে এক আর গুণ করার দরকার নেই, দুই একে তো দুই হয়, প্লাস বি স্কোয়ার মানে এক, দেখো বি স্কোয়ার মানে কি? একের স্কোয়ার তো একই হয়, তাহলে এখান থেকে ওয়ান মাইনাস কে স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু কে, আর প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, প্লাসকে মাইনাসকে কেটে দিলাম, আমার আলটিমেটলি কী পড়ে আছে? মাইনাস কে স্কোয়ার প্লাস টু কে। এটাকে যদি সোজা করে লিখি, দেখো প্লাসটা আমাদের আগে লেখাই দেখতে ভালো লাগে আর কি, ডেকোরেশন, টু কে মাইনাস কে স্কোয়ার। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একজন ব্যাটসম্যান 5টি ইনিংস খেলেছে আর নিচের রানগুলো করেছে, যদি তার গড় রান 43 হয় তাহলে ফোর্থ ইনিংসে কত রান করেছিল? দেখো এইরকম ডাটা দিয়েছে বলে ঘাবড়ানোর কিছু নেই। ফার্স্ট ইনিংসে 42, 53 এরকম করে রান করেছে, আর ফোর্থ ইনিংসেও কিছু একটা রান করেছিল, করার পরে তার গড় রান দাঁড়িয়েছিল হচ্ছে 43। সম্ভবত ফার্স্ট অঙ্ক আজকে আমি এরকমই করিয়েছিলাম, ঠিক আছে। দেখো এই এক্সের মান বের করতে বলেছে, গড় বের করার নাম কি? সবগুলোকে যোগ করব, করে 5 দিয়ে ভাগ দেবো, কারণ 5টা আমার সংখ্যা আছে, তাহলে সবগুলোকে যোগ করলে 7 5 12, 12 আর 3 15, 15 আর 2 17, 17 7 হাতে 1, 2 আর 1 3 আর 3 6, 6 আর 5 11, 11 আর 9 20। দেখো যোগ করার সময় একটু ধৈর্য ধরে যোগ করবে, যাতে একবার যোগ করলে তুমি ঠিকঠাক করতে পারো। তাড়াতাড়ি যোগ করলাম অথচ ভুল হয়ে গেল, তোমার পুরো কিন্তু টাইম ওয়েস্ট হয়ে যাবে। 207, তার সাথে একটা এক্স আছে, প্লাস এক্স বাই 2 3 4 5টা সংখ্যা বাই 5, কত অনুপাত আমার? 43। তাহলে 207 প্লাস এক্স সমান সমান কত হয়ে যাবে আমাদের? 440 ইন্টু 5 মানে 200, 215। এখান থেকে এক্সের মান হয়ে যাবে 207, ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে 8। বোঝা গেছে, একদম সোজা অঙ্ক। নেক্সট, আচ্ছা যদি এক্স সমান সমান 3 হয় তাহলে এর চতুর্থ আনুপাতিক সংখ্যা কত? এই অঙ্কটা সেম অঙ্ক, সেম ধরনের অঙ্ক আমি একটু আগে করেছি, এখানে জাস্ট এক্সের মান বসিয়ে দাও। এখানে যদি 3 বসাই, 3 3 3 3 3, এক্সের মান বসিয়ে দিলাম, তাহলে 3 আর 3 সাথে 21, 21 আর 3 24, 3 আর 5 8, এবং 3 আর 6 9, চতুর্থ সমানুপাতি মানে এটা বের করতে বলেছে। তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি, 24:8 9 কত হবে? 24-এর কত ভাগ? 8, 3 ভাগ, তাহলে 9-এর কত ভাগ হবে? 3 ভাগ হবে, অর্থাৎ 3 হবে। রিজনিংয়ের মতো করতে পারো, অথবা যদি যেটা নিয়ম সেটা আমরা করবো মানে দেখিয়ে দিচ্ছি, এ দুটো গুণ আর এ দুটো গুণ করলে সেম হবে। তাহলে এখানে কিছু নেই, মানে আমি এক্স ধরে নিই, তাহলে 24x সমান সমান 8 গুণ 9, এক্স সমান সমান 8 গুণ 9 বাই 24, 3 8 24, 3 3 9, এক্সের মান কত হয়ে গেল আমাদের? 3। বোঝা গেছে, এক্সের মান কত হয়ে যাবে? 3। নেক্সট দেখো 23 নম্বর কোশ্চেন, সরল করো 2/3 প্লাস 1/3, 3 লসাগু, তাহলে 2 যোগ 1 সমান সমান 3/3 সমান সমান কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। এইটুকু লসাগু তো করতে পারো, গ্রুপ ডির পরীক্ষা দিতে যাচ্ছে, এইটুকু লসাগু করা দরকার। তার মানে আমার এই ব্র্যাকেটের মধ্যে কত হয়ে যাবে? এই পুরোটার মান 1, 1-এর সাথে 23 গুণ করলে 23 মাইনাস 13 প্লাস 6, 23-এর থেকে 13 গেলে 10 প্লাস 6 সমান সমান 16। বলেছে কোনো অর্থের উপর সরল সুদ 12 বছরে মূলধনের
5/3 হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? মূলধন যদি 5 টাকা হয়, সুদ কত হয়ে যায় আমার? 3 টাকা হয়ে যায়। মূলধন 5 টাকা হলে সুদ কত হয়ে যাবে? 3 টাকা হয়ে যাবে। তাহলে সুদের হার বের করতে বলেছে। আমার ধরি মূলধন 5 টাকা। আচ্ছা, PRT/100 এটা তো আমরা করি, এটাই তো আমরা করি সরল সুদ বের করতে গেলে। তাহলে মূলধন কত আমার? 5 টাকা। রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না, নিচে কত হয়? 100 হয়। ইন্টু টাইম কত দেওয়া আছে আমাদের? 12 বছর। এটার সুদ কত? 3 টাকা। তাহলে আর এর মান কত হয়ে যাবে আমাদের? দেখো, আর সমান সমান বলতে পারি 3 গুণ 100 উপরে চলে যাবে, আর নিচে 5 গুণ 12। এখান থেকে কাটাকাটি আমরা করে দিতে পারতাম। 3 দিয়ে 12কে কাটলে 4 হয়ে যাবে, আর 4 5 20, উপরে 20 নিচে 100, কাটাকাটি করলে কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে আর এর মান 5 হয়। তোমাদের বোঝানোর সুবিধার্থে একটু বড় করে করলাম, যে কোনাকুনি গুণ করে 3-এর সাথে 100 গুণ হয়, আর উপরে 5 আর 12 যেটা আছে সেটা নিচে চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে 3 দিয়ে কাটলে 4, দেখো 4 5 20, আর 20কে 100কে কাটলে কত হয়ে যাবে? 5। তাহলে আর এর মান কত আমাদের? 5%। নেক্সট, আচ্ছা আজকে লাস্ট কোশ্চেন বলেছে, একটি আয়তকার জমির ক্ষেত্রফল কত? 100 মিটার স্কোয়ার। এক পাশের দৈর্ঘ্য 20 মিটার, প্রতি মিটার 30 টাকা হারে বেড়া দেওয়ার জন্য মোট খরচ কত টাকা হবে? একটা আয়তকার, পাশের দৈর্ঘ্য বলেছে 20 মিটার, ক্ষেত্রফল এত। আয়তকার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অবশ্য জানা আছে তোমাদের, যে এই বাহুটা সমান হয়, এই বাহুটা সমান হয়। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যকে তো আলাদা লেভেলে লেখা হয়ে গেছে, হাতের লেখায় খুব সমস্যা হয় আমার, ঠিক আছে, একটু মানিয়ে নাও তোমরা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত বলেছে আমার? 100। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 20। 20 ইন্টু প্রস্থ সমান সমান কত আমার? 100। তাহলে প্রস্থ কত হয়ে যাবে আমাদের? 5 হয়ে যাবে। এটা 5, এটা 20। বেড়া দেওয়া মানে কি? আমাদের পরিসীমা বরাবরই তো দেওয়া হয়, তাহলে আমাদের পরিসীমা বের করতে হবে। 20, 5। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অথবা বেড়া মানে কি? সবগুলো বাহুর যোগফল। 20 20 40, 5 5 10, অর্থাৎ এটা হচ্ছে পরিসীমা 50। এই 50 মিটার মনে করো বেড়া লাগবে, আর প্রতি মিটার 30 টাকা করে লাগে। তাহলে 50 মিটারের জন্য খরচ কত হবে আমাদের? 1500 টাকা। হয়ে গেছে। সো এই ছিল তোমাদের আজকের 25টা কোশ্চেন। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে যেও। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। দেখো, আর এই যে ক্র্যাক ইউর জব, এই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা অবশ্যই জয়েন করে নিও, ঠিক আছে। এখানে তোমাদের আজকের যে টোটাল ক্লাসের যে পিডিএফ, আর এর আগেরও যে পিডিএফগুলো, সবগুলো কিন্তু আমি ধীরে ধীরে আপলোড করে দিয়েছি। প্রতিটা ভিডিও আপলোডের পরেই আমি ক্লাসের পিডিএফও আপলোড করে দিই, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। আর তোমাদের ভাবছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা রবিবার কি সোমবার নাগাদ আমি আপলোড করে দেবো, ঠিক আছে। রবিবার সোমবার নাগাদ বা আজকালকের মধ্যে আমি আপলোড করে দেবো। ভিডিও অলরেডি চলছে, খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দিচ্ছি। তো ভিডিওটি যদি তোমাদের দরকার পড়ে, দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনের যে ভিডিওটা আমি তৈরি করছি, মোটামুটি তোমাদের রেল থেকে শুরু করে সিজিএল লেভেল পর্যন্ত কমপ্লিট করা। তোমাদের যা কিছু মোটা কথা হলো যে তোমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের কোনো অঙ্কই আর বাঁধবে না, ঠিক আছে। আমি এমনভাবে ভিডিওটা তৈরি করছি, তো দেখা যাক কেমন হয় আর তোমাদের কেমন লাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।